ছুটি, ছুটি বলতে আমরা কি বুঝি? ছুটি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে অনেক দিন বা অনেকক্ষণ কাজ করবার পরে সাময়িক সময়ের জন্য যে একটু অবকাশ আমরা পাই, একটু ফাঁকার সময় আমরা পাই, একটু আমার মতো করে কাটাতে পারি, সেটাকে বলা হয় ছুটি। আর এই ছুটি শব্দটা শুনলে বা উচ্চারণ করলে আমাদের মনের ভেতরটা একটা অদ্ভুত আনন্দে একটা যেন বুড়বুড়ি কাটে। পুজোর ছুটি, গরমের ছুটি, স্কুল কলেজের ছুটি, বা ধরো হঠাৎ পাওয়া কোনো ছুটি। সুতরাং ছুটি সবসময়ই কেমন একটা আনন্দের, একটা খুশির হালকা পুলকা পালকের মতো ভেসে আসে আমাদের জীবনে। তো এবারে এই ছুটিটাকে নিয়ে যখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লেখেন, তখন একটু ভাবতে হয় বই কি যে এই ছুটিটা ঠিক কেমন হতে পারে। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি বলতে হয়, তার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তো সেই অনেক কিছুর মধ্যে থেকে যদি কয়েকটা কথা বেছে নিই, প্রথম কথা, তার মতো অদ্ভুত মানুষ সত্যি পৃথিবীতে বিরল। অদ্ভুত কারণ সাহিত্যের হেন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক সমস্ত কিছু রচনা করেছেন। তারই মধ্যে যখন বেশ কিছু কাল তিনি এখনকার বাংলাদেশের অন্তর্গত যে শিলাইদহ বলে জায়গাটা ছিল, সেখানে যখন জমিদারি পরিদর্শনের জন্য বেশ কিছুদিন ছিলেন, তখন গ্রাম বাংলা, সেখানকার মানুষ, সেখানকার প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছিলেন। আর সেই অভিজ্ঞতাগুলোই ফুটে উঠেছে তার সেই সময়কার লেখা ছোট গল্পগুলোর মধ্যে, যেগুলো গল্পগুচ্ছ নামক বইটিতে সংকলিত হয়েছে। এবার এই ছোট গল্পগুলোর মধ্যে যেমন রয়েছে দেনা পাওনা, কাবুলিওয়ালা, খোকাবাবুর প্রত্যাবর্তন, তেমনি রয়েছে ছুটি। ছুটি গল্পটাতে কি আছে? খুব সহজ করে গল্পটাকে যদি একদম গল্পের মতো করেই আমরা পড়ে নিই, তাহলে দেখা যাবে যে ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ফটিক চক্রবর্তী নামে একটি 13 বছরের কিশোর। এবার একদম অজ পাড়াগাঁয়ের কথা বলা হচ্ছে। সেই অজ পাড়াগাঁয় যেরকম হয়, খোলা মাঠ, সংকীর্ণ নদী, সেই নদীর তীর, সেখানে যথেচ্ছ ঘুরে বেড়ানো এবং ছেলেপুলে দলবল নিয়ে যে উপদ্রব করা, দুষ্টুমি করা, অসভ্যতামি নয় কিন্তু দুষ্টুমি করা, সেই সমস্ত কিছুই ফটিক করে বেড়াতো। বাড়িতে সে, তার বিধবা মা এবং তার ছোট ভাই মাখনলাল, এই তিনজনই থাকে। ফটিক চক্রবর্তী হচ্ছে গাঁয়ের বালকদের সর্দার। দেখবে আগেকার দিনে গ্রামে গঞ্জে এরকম ছেলেদের, মেয়েদের এক একটা করে দল থাকতো এবং সেই দলগুলোর এক একজন করে নেতা গোছেরও থাকতো। তো এইরকম ফটিকেরও একটা দল ছিল এবং সেই দলবল নিয়ে ফটিক বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে নানা ধরনের খেলাধুলো করে পাড়া প্রতিবেশীদের একেবারে জ্বালিয়ে মারতো, যাকে বলে। একদিন হয়েছে কি, তারা সবাই মিলে এসেছে একটা নদীর ধারে। ওই যে বললাম গ্রামের যে নদীটা, সংকীর্ণ নদী, সেই নদীর ধারে এসেছে। সেখানে দেখেছে যে একটা বেশ বিশাল একটা শাল কাঠ পড়ে আছে, যেটা দিয়ে কিছুদিন বাদেই কোনো বড় নৌকার মাস্তুল তৈরি করা হবে। মাস্তুল কি বলবো, দেখবে নৌকার পাল যেটার সঙ্গে বাঁধা থাকে সেটাকে বলা হয় মাস্তুল। এবার ওই শাল কাঠটা মাস্তুলে পরিণত হবার জন্যই কেউ ওখানে রেখে গেছে। ওইটাকে দেখা মাত্রই ফটিকের মাথায় চট করে একটা নতুন খেলার ভাবনা এসেছে যে চলো সবাই মিলে আমরা এই শাল কাঠটাকে গড়িয়ে 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 অন্য দিকে নিয়ে যাই। তাহলে কি হবে, যে ব্যক্তির ওই শাল কাঠ, যখন তার এই কাঠটার দরকার হবে সে কাঠটা খুঁজে পাবে না। তখন সে প্রথমটায় অবাক হবে, তারপরে প্রচন্ড বিরক্ত হবে, তার অসুবিধে হবে কাজের। এটাই মজা। তো ব্যাপারটা যখন বালকরা বুঝলো, তারা সবাই একদম কোমর বেঁধে তোড়জোড় করছে যে ওই শাল কাঠটাকে গড়িয়ে নিয়ে যাবার জন্য।
তো এই যে একটা ভীষণ সুন্দর প্ল্যান, সেটা এক্সিকিউশন হবার আগেই দেখা গেল যে ফটিকের ছোট ভাই মাখনলাল সে ভীষণ গম্ভীর মুখ করে এসে ওই শাল কাঠের যে গুঁড়িটা তার উপরে গ্যাঁট হয়ে বসলো। এবার সর্দারের ভাই বলে কথা, ফটিক চক্রবর্তীর ভাই, তাকে কি আর চটানো যায়? তো এক দুজন এসে তাকে ভয়ে ভয়ে একটু আধটু ঠেললো, কিন্তু তাতে দেখা গেল যে মাখনের কোনো হেলদোল নেই, বরং এই এঁচড়ে পাকা বালকটি সংসারের যাবতীয় খেলার এই অসারতা, কেন এই খেলাধুলো, কি এরা করে, এই সমস্ত নিয়ে যেন গভীর ভাবনায় মগ্ন হয়ে রয়েছে। এখন এই সিচুয়েশনে যদি বালকদের মধ্যে, শিষ্যদের মধ্যে নিজের রাজাসুলভ মর্যাদা বজায় রাখতে হয়, তাহলে ফটিকের উচিত কি ছিল? অবাধ্য ভাইয়ের গালে ঠাস করে চড় লাগানো একটা। কিন্তু ফটিক সেটা করতে পারছে না, তার কারণ আছে, কারণটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ফটিক সেই জন্য মুখে একটু আস্ফালন করছে, ভাইয়ের কাছে গিয়ে বলছে, দেখ এই বেলা ওঠ বলছে, নইলে মার খাবি। ফটিকের এই কথায় মাখনের বই গেছে, সে আরো বেশি গ্যাঁট হয়ে জাঁকিয়ে বসলো। তো এই অবস্থায় ফটিকের মাথায় আর একটা খেলার উদয় হয়েছে। সে তার দলবলকে বলছে, শোন, মাখন যেমন বসে আছে থাক, আমরা মাখনকে শুদ্ধ শাল কাঠটা গড়াতে গড়াতে নিয়ে যাই। মাখনও শুনেছে কথাটা, সে ভেবেছে, বাহ দারুণ ব্যাপার তো, আমাকে শুদ্ধ করাতে করাতে নিয়ে যাবে, এই হচ্ছে আমি। এর ফলটা যে কি হবে, পরিণামটা যে কি হতে পারে, সেটা না ফটিকের দলবল বুঝতে পেরেছে আগে থেকে, না মাখন বুঝতে পেরেছে। ভালো কথা, মাখন বসে আছে, এবার ফটিক এবং তার দলবল মিলে মাখনকে সমেতই ওই শালকাঠটাকে গড়িয়েছে। এক পাক গড়াতে না গড়াতেই শালকাঠটা যেই ঘুরেছে, মাখন অমনি দাবাত পড়ে গেছে। তার যাবতীয় গৌরব সমেত সমস্ত তত্ত্বজ্ঞান, সমস্ত গাম্ভীর্য একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। খেলার শুরুতেই এইরকম একটা আশাতীত ফল লাভ করে বালকদের সে কি আনন্দ, সে কি নাচানাচি। কিন্তু ফটিক একটু শশব্যস্ত হয়ে পড়ছে, কারণ মাখন মাটি থেকে উঠেই ধুলো টুলো ঝেড়ে একেবারে ফটিকের গায়ের ওপরে গিয়ে উঠে পড়েছে। অন্ধভাবে তাকে এলো পাথারি চড় থাপ্পড় কিল মারছে, আছড়ে কামড়ে দিয়ে একাকার করে নিজেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেছে। অর্থাৎ কিনা মাকে গিয়ে বেশ গুছিয়ে নালিশটি করানো হবে। খেলা ভেঙে গেছে, বালকেরা যে যার মতো সরে পড়েছে। ফটিক কি করেছে? ফটিক তখন নদীর ধারে যে সরু সরু কাশ ফুলগুলো হয়েছিল, সেই গোটা কয়েক কাশ সে উপড়ে নিয়ে একটা আধ ডোবা নৌকার যে গলি মানে যে ছাদটা হয় নৌকার, তার ওপরে উঠে বসে সে আনমনে কাশের গোড়া চিবোচ্ছে। ঠিক সেই সময় সেখানে একটা বিদেশি নৌকা এসে ভিড়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছেন এক কাঁচা পাকা বাবু। কাঁচা পাকা বাবু মানে হচ্ছে তার গোফটি কাঁচা, কিন্তু চুলগুলো পেকে গেছে। ভদ্রলোকের বয়স মাঝ বয়সী, এই ধরে নাও 45 থেকে 50-এর মধ্যে। বিদেশি নৌকা মানে সেটা অন্য জায়গা থেকে এসেছে, তার মানে বাবুটি স্থানীয় মানুষ নন। তিনি সামনে ফটিককে দেখতে পেয়েছেন, দেখেই বলেছেন যে চক্রবর্তীদের বাড়ি কোথায়। ফটিকের তো এমনিতেই মন মেজাজ একটু খারাপ হয়েই আছে, কারণ মাখন বাড়িতে গিয়ে মাকে কি বলবে, মা তার কি ব্যবস্থা নেবে, খেলা ভেঙে গেছে, সব মিলিয়ে মন মেজাজ খারাপ। কাশের গোড়া চিবোতে চিবোতে সে কোনো একটা অনির্দিষ্ট দিকে আঙুল দেখে বলছে, ওই হোতা। বাবুটি বুঝতে পারেননি, তিনি আবার জিজ্ঞেস করেছেন, কোথায়? এবার ফটিকের সরাসরি উত্তর, জানি না। তখন আর কি করেন ওই বাবুটি, তিনি অন্য আরেকজনের সাহায্য নিয়ে চক্রবর্তীদের বাড়ির উদ্দেশ্যে চলছেন। বুঝতেই পারছো, চক্রবর্তী মানে কিন্তু তিনি ফটিকদের বাড়ির দিকেই যাচ্ছেন। বাবুটি বেরিয়ে গেলেন, ফটিক তো সেই নৌকার গলির ওপর বসে বসে কাশের গোড়া চিবোচ্ছে। একটু বাদেই ঠিক যেটা ফটিক ভেবেছিল, বাঘা বাগদি এসে হাজির।
অর্থাৎ এই ছেলেটি যাতে বাগদি, তার নাম বাঘা, ফটিকদের বাড়িতেই কাজ টাজ করে, একটু গাঁট্টা গোট্টা টাইপের, স্টাউট বডি আর কি। সে এসেই ফটিককে বলল, দাদা বাবু মা ডাকছেন। ফটিক জানতেই মা কেন ডাকছেন, সে বলল যাব না। এবার বাঘার কাছে ফটিকের কোনো জারিজুরি খাটলো না, সে ফটিককে সোজা পাঁজা কোলা করে তুলে নিয়েছে, নিয়ে বাড়ির দিকে চলছে। ফটিক তার হাত ছাড়াবার জন্য অক্ষম আক্রোশে হাত পা ছুটছে, কিন্তু কিছুতেই তার হাত ছাড়াতে পারছে না। বাড়িতে এনে তাকে ফেলা হয়েছে ফটিকের মায়ের সামনে। এবার মাখন যেটা করেছে, বাড়িতে এসেই সে সত্যি বলতে কি একেবারে মিথ্যে নালিশ করেছে তার দাদার নামে, অর্থাৎ দাদা আমাকে মেরেছে। ফটিক কিন্তু মাখনের গায়ে হাত তোলেনি। কাঠের গুড়ির ওপরে মাখনই এসে বসেছে, কাঠের গুড়িটাকে ঠেলা হয়েছে, মাখন এমনিতেই পড়ে গেছে। মেরেছে কিন্তু উল্টে মাখন, অথচ সে এসে বাড়িতে মিথ্যে কথাটি লাগিয়েছে। এবার ফটিককে যখন তার মায়ের সামনে হাজির করা হয়েছে, মা রুদ্রমূর্তিতে বলেছেন, আবার তুই মাখনকে মেরেছিস? আবার মানে হচ্ছে এর আগেও কখনো হয়তো ফটিক সত্যি সত্যি মেরেছে, কখনো হয়তো মিথ্যে অভিযোগে ফটিককে শাস্তি পেতে হয়েছে। তো এবার মা শুনেছেন মাখনের কাছ থেকে ফটিক মেরেছে তাকে, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক বলছেন, না আমি মারিনি। ফের মিথ্যে কথা। ফটিক বলছে, জিজ্ঞেস করো মাখনকে। এবার মাখনকে যখন জিজ্ঞেস করা হয়েছে, মাখন জানে যে মা তার পক্ষই নেবেন, সেজন্য দাদার সামনেই সে অবলীলায় বলে দিচ্ছে, হ্যাঁ মেরেছেই তো। এবার ফটিকের আর সহ্য হয়নি, সে বলেছে ফের মিথ্যে কথা বলে এইবার সে তার মায়ের সামনেই ফটিককে সশব্দে এক চর কষিয়ে দিয়েছে। মা কি দেখলেন? মা কিন্তু আগে ঘটনাটা জানেনই না, শুধু শুনেছেন, কিন্তু এখন তিনি দেখলেন যে ফটিক তো আমার সামনেই মাখনকে মেরেছে, তার মানে আমার চোখের আড়ালে নিশ্চয়ই মেরেছে। তিনি ফটিককে ঝাঁকুনি দিয়ে তার পিঠে বেশ কয়েকটা চড় মেরেছেন। ফটিকও রাগের চোটে তার মাকে একটু ঠেলে দিয়েছে। মা চেঁচিয়ে উঠেছেন, হ্যাঁ তুই আমাকে মারিস? ফলে বাড়িতে একটা চূড়ান্ত গন্ডগোল, চূড়ান্ত একটা ঝগড়া ঝামেলার পরিবেশ। ঠিক এই রকম সময় ওই যে বিদেশি নৌকায় আসা কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকছেন। কি ব্যাপার, কি হচ্ছে তোমাদের? তাকে দেখেই ফটিকের মা আনন্দে আহ্লাদে গদগদ হয়ে, ওমা এ যে দাদা, কতদিন পরে দেখা তোমার সঙ্গে, বলে একেবারে গড় করে মানে এত হাঁটু গেড়ে বসে পায়ে মাথা ছুঁয়ে যে প্রণাম করছেন। কথাটা হচ্ছে এই ভদ্রলোক হচ্ছেন ফটিকের আপন মামা, যার নাম বিশ্বম্ভর বাবু। তিনি অনেকদিন পশ্চিমে কাজ করতে গেছিলেন। পশ্চিম মানে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ নয়, পশ্চিম মানে ওই বিহার, ঝাড়খণ্ড, ওই সমস্ত জায়গা। তো সেখানে তিনি কাজ করতে গেছিলেন। ইতিমধ্যে ফটিকের মায়ের 2 সন্তান হয়েছে, ফটিক এবং মাখন, তারা বড় হয়ে উঠেছে। ফটিকের মায়ের স্বামীর মৃত্যু হয়েছে, তো দাদা তখন আসতে পারেননি। এতদিন বাদে তিনি এসেছেন বোনের খোঁজ খবর নিতে। তো তারপরে তো বেশ কয়েকটা দিন যা হয় বাড়িতে আত্মীয় এলে, খুব আনন্দে সমারোহে হই হুল্লোড় করে কাটছে। তারপরে বিশ্বম্ভর বাবুর যাবার সময় হচ্ছে। তো যাবার 2-3 দিন আগে তিনি বোনকে কাছে বসিয়ে ভাগ্নেদের খোঁজ খবর নিচ্ছেন, যে কে কিরকম পড়াশোনা ঠিক মতো করছে তো নাকি। এর উত্তরে ফটিকের মা যেটা বলছেন যে ফটিক একদম পড়াশোনা করে না, অবাধ্য, উচ্ছৃঙ্খল, দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে, অথচ দেখো আমার ছোট ছেলেটা মাখন কি সুন্দর, ভদ্র, সুশীল, বিনয়ী। কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ফটিক হাতে পায়ে দুরন্ত, সে কিন্তু হার্মফুল নয়, সে কিন্তু কারো ক্ষতি করছে না। রাইরাস মাখন চুপচাপ থাকে বটে, কিন্তু সে হচ্ছে খুব কুচুটে প্রকৃতির, মিথ্যে কথা বলছে। দেখো, মা কিন্তু ব্যাপারটা বুঝতেই পারেননি এতদিন। তো যাই হোক, এই সমস্ত কথা শুনে বিশ্বম্ভর বাবু বললেন, বেশ তো, তাহলে ফটিক আমার সঙ্গে কলকাতায় চলুক, আমার ওখানে থেকেই পড়াশোনা করবে, আমিও পড়াশোনা ভার নিলাম। তো এতে ফটিকের মা একটু
নিশ্চিন্ত হলেন, কারণ সত্যি তার মনে সবসময় ভয় থাকতো যে তার চোখের আড়ালে ফটিক তার ছোট ভাইকে জলেই ডুবিয়ে মারে, কি মাথায় ফাটিয়ে দেয়, কি কার কোন দুর্ঘটনা ঘটায়। কাজেই তিনি এই প্রস্তাবে রাজি হলেন। ফটিককে জিজ্ঞাসা করলেন, কিরে ফটিক, মামার সঙ্গে যাবি? ফটিকও এক কথায় রাজি। এই রাজি হওয়াটা, এটার কারণ আর কিছুই নয়, এই যে মাকে যে সে ভালোবাসে না তা নয়, কিন্তু সবসময় সে দেখছে যে মা ভাইয়েরই পক্ষ নিচ্ছেন, ভাইয়ের হয়েই কথা বলছেন। আমার কথা তো শোনাই হচ্ছে না বাড়িতে, তাহলে আমি এখানে থাকবো কেন? বরং তাহলে এমন একটা জায়গায় যাই, যখন মামা এত ভালো, নিশ্চয়ই মামিও খুব ভালোই হবেন। মানে সেইখানটা গেলে সবাই আমার কথা শুনবে, আমাকে আদর যত্ন করবে, ভালোবাসবে। ফলে যে ভালোবাসার কাঙাল এই কিশোরটি একটু আদর যত্ন স্নেহ ভালোবাসা পাবার জন্যই এক কথায় রাজি হয়ে যাচ্ছে সে মামার বাড়িতে যাবে বলে। ফটিকের মা চেয়েছিলেন ফটিক মামার বাড়িতে যাক, কিন্তু এক কথাতেই যে ফটিক রাজি হয়ে যাবে এটাও তিনি আশা করেননি, কারণ হাজার হলেও মায়ের মন বলে কথা। তাই মনে মনে একটু দুঃখ পেলেন যে ফটিক কি তাহলে আমাকে একদম ভালোবাসে না। এবার যেটা হচ্ছে, ফটিক তার মামাকে অস্থির করে তুলছে। কবে যাবে, কখন যাবে, চলো না আজকেই যাই, আর কত দেরি আছে যাবার, এই সমস্ত করে করে অবশেষে যেদিন যাত্রার সময় উপস্থিত হচ্ছে, তখন মামার বাড়িতে যাবার, সেখানে থাকবার, আদর যত্ন পাবার আশায় ফটিক এতটাই উদার হয়ে পড়ছে যে তার ছিপ ঘুড়ি লাটাই সে সমস্ত কিছু ছোট ভাই মাখনকে দিয়ে যাচ্ছে ভোগ দখল করবার জন্য, যে তুই তোর ছেলে তোর নাতিপুতি সবাই এগুলো ভোগ করুক, এতে আমার আর কোনো অধিকার নেই বলে সে চলল কলকাতার উদ্দেশ্যে। এবার কলকাতায় বিশ্বম্ভর বাবুর বাড়ি, তিনি রয়েছেন, তার স্ত্রী রয়েছে, তাদের 3 ছেলেও রয়েছে। এবার মামিমা তিনি কিন্তু ফটিকের আগমনটাকে একদমই ভালো চোখে দেখলেন না, কারণ তিনি তার স্বামী 3 সন্তানকে নিয়ে নিজের মতো করে ঘরকন্যা সাজিয়ে বসেছেন। এইরকম একটা অবস্থায় এক অজ পাড়া গাঁয়ের 13 বছরের কিশোর এসে উপস্থিত হলে যে কি মহা উপদ্রব হাজির হয় তো তিনিই জানেন। তিনি শুধু ভাবছেন যে তার স্বামীর এতখানি বয়স হলো, বুদ্ধি হলো না একটু। বিশেষ করে এই যে 13-14 বছর বয়সটা খুব সেন্সিটিভ, খুব সংবেদনশীল মন থাকে এই বয়স সন্ধির কিশোর কিশোরীদের, বিশেষ করে কিশোরদের। কারণ হঠাৎ করে চেহারায় পরিবর্তন হয়, হঠাৎ করে বেড়ে যায়, ফলে জামা কাপড় ছোট হতে থাকে, গলার স্বরের সেই যে মিষ্টতা আর থাকে না, গলাটা ভাঙতে আরম্ভ করে, কারণ বড় হচ্ছে আস্তে আস্তে। তখন তাদের মুখে আধো আধো কথা মনে হয় ন্যাকামি, আবার একটু ম্যাচিওর্ড কথা, বড় বড় কথা মনে হয় পাকামি। তো ফলে কিশোররা যাবে তো কোথায় যাবে? এই রকম অবস্থায় একটু ভালোবাসা, একটু আদর, একটু আকর্ষণ পাবার জন্য এরা মুখিয়ে থাকে। কেউ যদি দেখে বলে যে তুই এই কাজটা করতো, এরা একবারে ঝাঁপিয়ে পড়ে তার থেকে 1000 গুণ বেশি কাজ করবে। বিশেষ করে এই বয়সটাতে স্ত্রীলোকেদের তাদের মনে হয় যেন স্বর্গের কোনো দেবী বিশেষ। তারা যদি একটু ভালোবাসেন, তারা যদি একটু আদর করেন, একটু যত্ন করেন, একটু প্রশ্রয় দেন, এরা তার জন্য প্রাণ দিতে পারে এরকম অবস্থা। অথচ কলকাতায় এসে ফটিকের ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টোটা। মামির চোখে সে বুঝতেই পারছে সে তো বোকা নয়, সে ছোট্ট বাচ্চাও নয়, সে বুঝতেই পারছে যে মামির কাছে সে একটা উৎপাত, উপদ্রব, দুর্গ্রহ ছাড়া আর কিছু নয়। কি করে সে একটু গুটিয়ে থাকবে, কি করে সে একটু সরে সরে থাকবে, যাতে মামি তাকে একটু ভালোভাবে দেখেন, ভালো চোখে দেখেন। মামি যখন এই অবস্থায় কোনো কাজ তাকে করতে বলছেন, সে আনন্দে উৎসাহের আতিশয্যে এতটাই করে ফেলছে, মামি বিরক্ত হচ্ছেন। যাও যাও যাও, দেরি হয়েছে, যাও তো এখন পড়াশোনা করবে। বেচারা কিশোর মনক্ষুণ্ণ হয়ে চলে আসছে।
আর এই রকম অবস্থায় যখন মামার বাড়িতে সে একটা প্রচন্ড আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, একটা প্রত্যাশা নিয়ে এসেছিল, ঘটছে ঠিক তার উল্টোটা, তখন মায়ের প্রতি তার ভীষণ অভিমান হচ্ছে যে আমি না হয় অবুঝ ছিলাম, মা কেন পাঠালো আমাকে। তখন এই অবস্থায় না সে মামার বাড়িতে থাকতে পারছে, না গ্রামের বাড়িতে ফিরতে পারছে। নিজের এই বাড়ন্ত চেহারা, এই কর্কশ গলার স্বর, এই সমস্ত কিছু নিয়ে সে কোথায় নিজেকে যে একটু লুকিয়ে রাখবে সেটাই বুঝে উঠতে পারছে না। অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো অবস্থা তার। এবার স্কুলে দেখা যাচ্ছে যে তার থেকে অমনোযোগী ছাত্র আর কেউ নেই। এমনিতে ফটিক কিন্তু অমনোযোগী নয়, কিন্তু ওই যে বললাম যে প্রত্যাশাটা নিয়ে ফটিক এসেছিল, সেই প্রত্যাশাটাই যখন আঘাত খেলো, তখন সে আর পড়াশোনাতে কি করে মন দেবে। তার উপরে শহরের বদ্ধ পরিবেশ, সে যে বাড়িতে মামির অপমান অনাদর পেয়ে একটু যে বাইরে বেরোবে সেটাও তো পারছে না। এটা তো তার গ্রাম নয়। গ্রামে ওই যে ঢাউস ঘুড়ি নিয়ে ওড়াবার যে বিশাল মাঠ, বা তাই রে নাই রে নাই রে না, এই সমস্ত স্বরচিত রাগিনী গাইবার যে খোলা নদী তীর, বা দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়বার যে সংকীর্ণ নদী, কোনোটাই তো নেই। বাড়ির ভেতরে দমবন্ধকর পরিবেশ, বাইরে বেরোতে পারছে না। ফটিক ভেতরে ভেতরে গুটিয়ে যাচ্ছে, গুমড়ে মরছে। প্রচন্ড একটা অবসাদ তাকে ঘিরে ধরছে। স্কুলে সে পড়া বলতে পারছে না। মাস্টার মশাই যখন তাকে মারছেন, তখন ভারবাহী গাধার মতো সে চুপ করে সেই স্কেলের বাড়ি হাতে যেরকম সপাং সপাং করে এসে পড়ে, সে সেটাই মার খেয়ে যাচ্ছে চুপচাপ। এইরকম অবস্থায় যখন টিফিন সময় হচ্ছে, তখন ছেলেরা খেলাধুলো করছে। ফটিক কিন্তু স্কুলের জানলা দিয়ে তাকিয়ে আছে দূরের বাড়িগুলোর দিকে। সেখানে যখন দেখছে হঠাৎ দুপুরবেলা যে হ্যাঁ দুটো ছেলে মেয়ে খেলা করতে উঠেছে, তখন তার মনটা অস্থির হয়ে উঠছে যে ইস, আমার বন্ধু বান্ধবরা কোথায় গেল, আমি খেলতে পারছি না। একটু যদি আবার সেই হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পেতাম। একদিন অনেক প্রতিজ্ঞা করে, অনেক সাহস সঞ্চয় করে তার মামার কাছে সে জিজ্ঞাসা করেছে, মায়ের কাছে কবে যাব। মামা তিনি তো এত সব জানেন না যে ফটিকের মনের মধ্যে সমস্ত হয়ে চলেছে। তিনি বলেছেন পুজোর ছুটি হোক তবে তো। কার্তিক মাসে পুজোর ছুটি, এখন সবে শ্রাবণ মাস, সে তো অনেক দেরি। ফটিক আরো মুষড়ে পড়ছে যে এতগুলো দিন সে কাটাবে কি করে। আরো পড়ায় অমনোযোগী হয়ে পড়ছে। মাস্টার মশাই এবার তাকে শুধু মারধর করছেন না, মারধরের থেকেও অপদস্থ করছেন, অপমান করছেন। একটু খেয়াল করবে যে এই যে বয়সটা, এই বয়সটাতেই কিন্তু একটা আত্মসম্মান বোধ গড়ে উঠতে থাকে, একটা সেলফ রেসপেক্ট, সেইখানটাতে ঘা দিচ্ছেন তিনি। এবং দেখা যাচ্ছে যে ফটিকের স্কুলে এই যে অপদস্থ হওয়া, অপমানিত হওয়া, পড়া না পেরে মার খাওয়া, তাতে বাকি ছেলেরা বা সহপাঠীরা যত না আনন্দ পাচ্ছে, তার মামাতো ভাইরা যেন আরো বেশি বেশি করে আনন্দ পাচ্ছে, যেন জোর করে করে আরো বেশি করে হাসাহাসি করছে এটাকে নিয়ে। একদিন হলো কি, ফটিক বই হারিয়ে ফেললো। কি সর্বনেশে কথা বলো তো। একে তো এই অবস্থা, মামির চোখে সে গলগ্রহ অর্থাৎ পরের অন্নে প্রতিপালিত হওয়া একটা প্রাণী ছাড়া আর কিছু নয়। এখন মামিকে সে কি করে বলবে বই হারিয়ে ফেলেছে। একে তো পড়া মুখস্থ হতে চায় না, তার উপরে বই নেই। স্কুলে আরো আরো অপদস্থ হচ্ছে, শিক্ষক মশাই আরো অপমান করছেন। অবশেষে আর থাকতে না পেরে বেচারা কিশোরটি মামিকে একদিন বলেই ফেলছে খুব কুণ্ঠার সঙ্গে, লজ্জার সঙ্গে, মামি বই হারিয়ে ফেলেছি। মামি ঠোঁট বেঁকিয়ে ভীষণ বিরক্তির স্বরে, তা বেশ করেছো বাপু, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারবো না। এই কথা
কিশোরের মনে কোথায় গিয়ে যে লাগছে তা একমাত্র সেই কিশোরটিই জানে। সে আরো বেশি করে বুঝতে পারছে যে সে অপরের সংসারে অন্যের দয়ায় প্রতিপালিত। মায়ের প্রতি সেই যে অত্যাচারিণী, অবিচারিণী, কোট আনকোট অত্যাচারিণী অবিচারিণী মা, তার মনের মধ্যে দিন রাত জেগে উঠছে একটা অবুঝ কান্না। মায়ের কাছে যাব, মা মা, এই কান্নাটা ভেতরে ভেতরে গুমড়ে উঠছে। তার উপরে মামির এই অনাদর। পরের দিন যখন স্কুল থেকে ফিরছে ফটিক, গা ব্যথা করছে, তার গা শিরশির করছে। ফটিক বুঝতে পারছে তার জ্বর আসছে এবং সেটাও বুঝতে পারছে যে সে যদি তার অসুখের খবর মামিকে জানায় তাহলে নেহাত অনর্থক একটা উপদ্রব তৈরি করা হবে মামির উপর। সে জানালোই না, চুপচাপ শুয়ে রইল। পরের দিন সকালবেলা ফটিকের কোনো খোঁজ নেই। পাড়া প্রতিবেশী কারোর বাড়িতে ফটিক নেই। খোঁজ 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 খোঁজ, এদিকে শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টি। মামা বিশ্বম্ভর বাবু শেষ পর্যন্ত থানায় খবর দিলেন। সন্ধে বেলায় তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। পুলিশের গাড়ি এসে ফটিককে বাড়িতে দিয়ে গেল। ফটিকের আপাদমস্তক ভিজে, কাদা মাখা, মানে পড়েও গেছে রাস্তায়। মুখ চোখ লাল টকটকে, থরথর করে কাঁপছে সে, জ্বরে পুড়ে যাচ্ছে তার গা। সেই অবস্থায় বিশ্বম্ভর বাবু তাকে কোলে করে ঘরের মধ্যে যখন ঢোকাচ্ছেন তখন মামি প্রথমেই বলে উঠছেন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে এই কর্মভোগ, দাও না ওকে বাড়িতে পাঠিয়ে। অসুখের মধ্যে তখনও অবধি হলেও ফটিকের চেতনা একটুখানি ছিল। সে এইটা আর সহ্য করতে পারছে না। সে ফুঁপিয়ে কেঁদে উঠে বলছে, আমি তো মার কাছেই যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। সেই রাত থেকেই ফটিকের জ্বর বাড়ছে, আরো বাড়ছে। প্রলাপ বকছে ফটিক, ভুল বকা যাকে বলে। বিশ্বম্ভর বাবু ডাক্তার ডেকে আনছেন। ফটিক জ্বরের ঘড়ি বলছে, মামা আমার ছুটি হয়েছে কি? অর্থাৎ ওই যে সেই পুজোর ছুটিতে বাড়ি যেতে পারবে, মার কাছে যেতে পারবে, সেই ছুটি কথাটাই মাথার মধ্যে গেঁথে আছে। বিশ্বম্ভর বাবু রুমালে চোখ মুছছেন। ফটিকের রোগা জ্বরে তপ্ত হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। কিন্তু ফটিক তখন বাহ্যজ্ঞান লুপ্ত। ডাক্তারও বলছেন অবস্থা খুব একটা ভালো নয়। পরের দিন সকালবেলা কিছুক্ষণের জন্য হলেও ফটিকের জ্ঞান ফিরছে। সে আশেপাশে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। তার চোখ কাউকে একটা খুঁজছে। যাকে না দেখতে পেয়ে ফটিক পাশ ফিরে শুয়ে পড়ছে। বিশ্বম্ভর বাবুই বুঝতে পারছেন তার মনের কষ্টটা। তিনি ফটিকের কানের কাছে গিয়ে বলছেন, ওরে ফটিক, তোর মাকে ডাকতে পাঠিয়েছি রে। ফটিক এটা শুনলো কি শুনলো না কেউ বুঝতে পারছে না সেটা, কারণ সে আবার বাহ্যজ্ঞান লুপ্ত হয়েছে। এরপর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। দেখা যাচ্ছে যে ফটিক যে প্রলাপ বকছে, খালাসির মতো করে সুর করে করে বলছে, এক বাও মেলে না, দো বাও মেলে না। কারণ গ্রাম থেকে কলকাতায় আসবার পথে বেশ কিছুটা পথ স্টিমারে করে আসতে হয়েছিল। সে দেখেছে স্টিমারের খালাসিরা দড়ি ফেলে ফেলে জলের গভীরতা মাপছে আর সুর করে করে বলছে যে 1 বাও মেলে না, 2 বাও মেলে না, অর্থাৎ জলটা কতটা গভীর। কিশোর ফটিক অকুল সমুদ্রে পাড়ি দিতে চলেছে, যে সমুদ্রের গভীরতা সেই কিশোর মেপে উঠতে পারছে না। সেই দিনই সন্ধেবেলায় ফটিকের মা এসে হাজির হলেন ঝড়ের গতিতে। ঘরে ঢুকেই তিনি ঊর্ধ্বস্বরে চিৎকার করে উঠলেন, ওরে ফটিক, বাপধন আমার। ফটিক যেন খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ। ফটিকের মা আবার ডাকলেন তাকে। ফটিক কারোর দিকে না তাকিয়ে, কাউকে উদ্দেশ্য না করে আপন মনেই যেন বলল, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। এমন ছুটি হয়েছে ফটিকের
যে ছুটি আর কোনোদিন ফুরোবার নয়। চিরকালের জন্য ছুটি হয়েছে ফটিকের। সে চলে যাচ্ছে তার নিজের বাড়িতে। আমরা সবাই আসি ঈশ্বরের পদতল থেকে, যেটা আমাদের আসল বাড়ি। সেখান থেকে আমরা আসি এই পৃথিবীতে কিছুটা সময়ের জন্য, যার যার কাজ করি, আবার নির্দিষ্ট সময় বাদে ঈশ্বরের পদতলে ফিরে যাই। ফটিকেরও এই সংসারের মেয়াদ ফুরিয়েছে। মৃত্যুরূপ যে অকুল সাগরে সে পাড়ি দিতে চলেছে, সেটারই সে তল মাপতে পারছে না আর সেই জন্যেই সে বলছে যে সত্যি সত্যি এবার তার ছুটি হয়ে গেছে, সত্যি সত্যি এবার তার আসল বাড়িতে এসে যাচ্ছে। তাহলে সবসময় ছুটি যে আনন্দের হবে, সবসময় ছুটি যে খুশির হবে, এমনটা কিন্তু নাও হতে পারে। যে ছুটি ক্ষণিকের জন্য আসে, দৈনন্দিন জীবনের কাজ থেকে আমাদের একটু মুক্তি দেয়, সে ছুটি নিশ্চয়ই খুশির হাওয়া নিয়ে আসে। কিন্তু যে ছুটি চিরকালের জন্যই মুক্তি দেয়, সে ছুটি অন্যান্যদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে না। হ্যাঁ, ফটিক হয়তো তার জ্বালা যন্ত্রণা, তার সমস্ত যে মানসিক অবসাদগ্রস্ততা, সমস্ত যা অনদর, যে অবহেলা অপমান সে পেয়েছে, তার থেকে ছুটি পেল। এইখানেই ছুটি গল্পের অসামান্য সার্থকতা। গল্পটা বুঝিয়ে দিলাম আমি। এবারে একটু স্কেচের মতো করে যদি আমরা বুঝে নিই গল্পটাকে ছোট্ট করে, তাহলে দেখবে তোমাদের আর কোনো অসুবিধেই হবে না। ছুটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কি ফ্যাক্টর যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেখানে কি, সেটা হচ্ছে ফটিক। প্রথমেই আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ফটিক গ্রাম বাংলা, অজপাড়া গাঁয়ের এক কিশোর। সেখান থেকে সে চলে আসছে কলকাতায়। সেখানে তার মামার বাড়ি। আদর যত্ন পাবে, পড়াশোনা করতে পারবে ভালো করে, এই প্রত্যাশা নিয়ে আসছে। কিন্তু প্রথমেই আঘাত পাচ্ছে মামির অনাদর। তাহলে ফটিক আঘাতপ্রাপ্ত হচ্ছে, তার কোমল মন ঘা খাচ্ছে প্রথমেই। এবার এইখান থেকে যদি আমরা যাই বয়স সন্ধি, এইটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ ছোট বয়স শৈশবের অনেক দোষ ত্রুটি মানুষ ক্ষমা ঘেন্না করে দেয়, যুবক যুবতীদের অনেক দোষ ত্রুটি মানুষ ক্ষমা ঘেন্না করে দেয়, কিন্তু বয়স সন্ধিকালে সামান্য কিছু চোখে বড্ড খট করে লাগে, ভীষণ দোষ বলে বোধ হয়। আজ এই বয়স সন্ধিকালের ফটিকের এই যে কোমল মন আঘাতপ্রাপ্ত হচ্ছে, যেটা আমরা এক্ষুনি পেলাম, সেইখান থেকে ফটিকের জ্বর আসছে। জ্বরের ঘোরে সে প্রলাপ বকছে তার মাকে উদ্দেশ্য করে, যে মা আমাকে মারিস নে মা, আমি মাখনকে মারিনি, আমি কিছু করিনি। ফটিকের মা যতক্ষণে আসছেন ততক্ষণে ফটিকের ছুটি হয়ে যাচ্ছে। এই ছুটি চিরকালের জন্য, যে ছুটি কাটিয়ে ফটিক আর কোনোদিনই ফিরে আসবে না। তেমন অর্থাৎ এই কিশোরটি শেষ পর্যন্ত মৃত্যু মুখে পতিত হচ্ছে, মারা যাচ্ছে সে। এইখানেই আমাদের গল্পটা শেষ। আমি ক্লাস 11 সেমিস্টার 2 এর ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা ভালো করে একবার দেখে নাও, গল্পটা তারপরে পড়ো।
দেখবে একটুও শক্ত লাগছে না, খুব সহজ। আর যদি শক্ত লাগে, কোনো জায়গায় আটকে যাও, আমাকে জানিও কমেন্টে, আমি আছি তোমাদের জন্য। কেমন? রাখি তাহলে। থ্যাংক ইউ।